বন্ধুরা, আপনাদের সকলকেই আমার চ্যানেলে স্বাগতম। রামভাই স্বর্ণের বইটি ফণীন্দ্র কুমার মালাকারের লেখা। আমি বেশ কয়েকদিন যাবৎ পাঠ করছি। মোটামুটি বইটির বেশিরভাগ অংশ পাঠ করা হয়ে গেছে। তো আমি আজকে আমার গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে এবং মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। পরদিন বৈকাল 4টায় ঠাকুর একখানি পাতলা চাদর গায়ে জড়াইয়া আমাকে বলিলেন, জামা পইরা আসো, চলো এক জায়গায় যামু। বেশ কিছুক্ষণ চলিবার পর ঠাকুর একটি বাড়িতে প্রবেশ করিলেন। আমি লক্ষ্য করিলাম ঠাকুরের চেয়ে কম বয়সের অতিশয় রুগ্ন একজন বৃদ্ধ লোক একখানা খাটে শায়িত অবস্থায় অপলক নেত্রে ঠাকুরের প্রতি দৃষ্টিপাত করিয়া রহিয়াছেন। তিনি অতি ক্ষীণ কণ্ঠে বলিলেন, আমি তোমার প্রতীক্ষায় আছি, এখন আমারে নিয়ে যাও। ঠাকুর বাটিস্থ সকলকে ডাকিয়া বৃদ্ধের নিকট উপস্থিত করিয়া বলিলেন, ওনার যাত্রার সময় হইয়াছে, আপনারা সকলে ওনার মুখে জল দেন, সঙ্গে সঙ্গে হরিধ্বনি দিতে থাকেন। সকলে মুখে জল দিতে দিতে কাঁদিয়া কাঁদিয়া হরিধ্বনি দিতে আরম্ভ করিলেন। বৃদ্ধ এক দৃষ্টে ঠাকুরের প্রতি তাকাইয়া চোখ বুজিতেই ঘাড় কাত হইয়া পড়িল। সকলে আকুল ক্রন্দনে লুটাইয়া পড়িলেন। ঠাকুর তাহাদের সান্ত্বনা দিয়া তাহার মরদেহ হরিশ্চন্দ্রে শ্মশানঘাটে লইয়া দাহকার্য সম্পন্ন করিতে বলিয়া চলিয়া আসিলেন। পথে চলিবার সময় ঠাকুর বলিলেন, উনি আমার সামনে দেহ রক্ষা করবেন বইলা দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। তার অচল অটল সংকল্প আমারে টাইন্না আনছে। আমি বললাম, এখন তিনি কোথায় আছেন? ঠাকুর, তিনি সাধনোচিত ধামে আছেন, আর আসতে হইব না। প্রশ্ন, পারলৌকিক কার্য দিনেও তিনি আসবেন না? শুনেছি ওই দিন আত্মা আসে। ঠাকুর, আত্মা সূক্ষ্ম দেহে আসে, মুক্ত আত্মা আইসা দেখা শুইনা চইলা যায়, বদ্ধ আত্মা যাইতে পারে না। প্রাক্তন কর্মফল ভোগের জন্য ফিরা আসতে হয়। তাই শাস্ত্র বলছে, ন ভুক্তং ক্ষিয়তে কর্ম কল্পকোটি শতই রূপী। ঋদ্ধি সিদ্ধি বইলা প্রাক্তন চাপা দিয়া গেলে কি হইব? ওই প্রাক্তন ভোগের জন্য শতকোটি কল্প করেও জন্ম নিয়া ভোগ করতে হয়। জন্ম মৃত্যুর হাত এড়ানো যায় না। প্রাক্তনের হাত থাইকা স্বয়ং রামচন্দ্রও রেহাই পান নাই। দাপর যুগে কৃষ্ণরূপে জন্ম নিয়া অঙ্গদ রূপে ব্যাধের হাতে প্রাক্তন ভোগ করেছিলেন। আমি বলিলাম, জন্ম যদি নিতেই হবে তবে ঋদ্ধি সিদ্ধি প্রভাবে চাপা দিয়ে লাভ কি হলো? ঠাকুর, ঋদ্ধি সিদ্ধি প্রভাবে জীব সদ্গতি প্রাপ্ত হওয়ার ফলে প্রাক্তন ভোগের আয়ুষ্কাল ক্ষীণ হয়। ওই প্রাক্তন ভোগের জন্য জন্ম দিয়া নতুন কার্যকারণ সংঘটিত হওয়ার পূর্বে দেহ ছাইরা ভগবত আশ্রয়ে চইলা যায়। এমন সময় আমরা শাস্ত্রীদার বাসায় উপস্থিত হওয়ায় আর কোনো কথা হইল না। শাস্ত্রীদা জানিতে চাহিলেন, আমরা এত রাত্রি পর্যন্ত কোথায় ছিলাম? আমি আনুপূর্বিক ঘটনা বলিলাম। পরদিন শাস্ত্রীদার সঙ্গে প্রায় 1.5 ঘণ্টা কাশী বিশ্ববিদ্যালয় দেখিয়া সন্ধ্যার পর বাসায় ফিরিলাম। রাত্রি 9টায় ঠাকুর আসিয়া হাত পা ধুইয়া বসিলেন। আমি যাইয়া ঠাকুরকে জানাইলাম, আজ আমরা বিশ্ববিদ্যালয় দেখে এসেছি। তুমি এত রাত পর্যন্ত কি দেখে ফিরলে? ঠাকুর, আমি বিদ্যার জাহাজের সঙ্গে গঙ্গাবক্ষে বিচরণ কইরা আসছি। বিদ্যার জাহাজ আবার কি জিনিস? জিজ্ঞাসা করিলে ঠাকুর হাসিয়া বলিলেন, আজ গোপীনাথ কবিরাজ ও তার 4 জন বন্ধুর সঙ্গে দেখা হইলে তারা বাসনা প্রকাশ করলেন চাঁদনি রাতে নৌকা যোগে গঙ্গাবক্ষে বিচরণ করবেন। তাগো ইচ্ছায় বাধা না দিয়া নৌকায় ভ্রমণকালে কাগজে চিত্র আইক্কা ব্রজধাম সম্বন্ধে অনেকক্ষণ আলাপ আলোচনা কইরা ফিরা আসলাম। শুনিয়া দুঃখ হইল। ডক্টর গোপীনাথ কবিরাজকে
দেখিতে পাইলাম না। পরদিন ঠাকুর বলিলেন, আজ বিকালে চলো হরিশ্চন্দ্রের ঘাট দেখা আসি। তুমি ওই ঘাট দেখো নাই। আউদ গর্বী মহল্লায় একটা কাজ আছে, সেইটা সাইরা হরিশ্চন্দ্রের ঘাটে যাওয়া যাইব। আউদ গর্বী মহল্লার সেই বাড়িতে উপস্থিত হইয়া ঠাকুর তাদের বৃদ্ধের পারলৌকিক কার্য সম্বন্ধে যথাযথ উপদেশাদি দিলেন। কিছুক্ষণ পর আমরা হরিশ্চন্দ্রের ঘাটে আসিয়া বসিলাম। দেখিলাম অদূরে একটি শব দাহ করিতেছে। ঠাকুর নিষ্পলক নেত্রে সেদিকে তাকাইয়া রহিলেন। আমি বুঝিলাম ঠাকুর এই জগতে নাই। বহুক্ষণ পর ঠাকুর ধীরে ধীরে বলিতে আরম্ভ করিলেন, এই দেহ প্রাক্তন কর্মফল দ্বারা জড়িত, অতএব প্রাক্তনীর ঋণ সকল এই দেহ দিয়া সম্পাদন করতে হইব। প্রাক্তনের ভাগ্যের দণ্ডক্ষয়ের জন্য মনের বেগ, বুদ্ধির বেগ ও দেহের বেগ ধৈর্য সহকারে অকাতরে সহ্য করতে হয়। প্রাক্তন ভোগে বাধা জন্মাইবার কারো ক্ষমতার আয়তনে আছে কিনা জানা নাই। উত্তরোত্তর ভাগ্য ভোগ বৃদ্ধি প্রাপ্ত হইয়া জন্ম মৃত্যু জরার কবল ত্যাগ হয় না। মধ্যের থাইকা দ্বন্দ্বই ভুগতে হয়। ভাগ্যেরে মাইনা ভাগ্যরথে চললে ভাগ্যফল গজাইতে পারে না। এই জন্য মহাজনেরা ভাগ্যের অসীম ধৈর্য সহযোগে সহ্য কইরা দৃষ্টান্ত স্থাপন কইরা গেছেন। অশেষ দুঃখ কষ্ট লাঞ্ছনা গঞ্জনা সহ্য কইরা ভাগ্যেরে মান্য কইরা ভাগ্যভোগ মুক্ত হইয়া গেছেন। সসাগ্রা পৃথিবীর রাজা হরিশ্চন্দ্রের নামানুসারে এই শ্মশান ঘাটের নাম হইয়াছে হরিশ্চন্দ্রের ঘাট। তো বন্ধুরা, আজকে আমি আর পাঠকে এগিয়ে নিয়ে যাব না। আমার পাঠকে আজকের মতো এখানেই বিরাম দিলাম। আর আপনাদের কাছে আমার একটি বিশেষ রিকোয়েস্ট, আপনারা দয়া করে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন, যেমন আরও ভক্তরা, আমার গুরু ভাই বোনেরা বা আরও লোকজনেরা আমাদের এই গুরুদেব সম্বন্ধে জানতে পারেন। তো পাঠকে এখানেই বিরাম দিলাম।